এই এত দরদ তোর? হ্যাঁ, মুখে কম মেয়ে, ওই বুড়ির জন্য তোর এত দরদ কেন রে? দাঁড়া আজকে তলে তলে এত। আমি বাবা আসলে সব বলে দেব। বৌমা বৌমা, ওর কোনো দোষ নেই। আমি আমি আনতে বলেছিলাম ওকে। ওকে মেরো না, মেরো না, আমার লোভ হয়েছিল। ওকে ছেড়ে দাও বৌমা, ওকে ছেড়ে দাও। হে ঈশ্বর, আজকে আজকে আমি খাবো, আমি খাবো। ওগো ওগো, এই দেখো দেখো কত খাবার। আজকে আজকে আমি পেট ভরে খাবো। আমি আমি আসছি গা, আসছি তোমার কাছে, আসছি। তোমার তোমার বৌমা দিয়ে গেছে গো এই এই এত খাবার। খুব স্বাদ, খুব স্বাদ। আজকে আজকে আমি খাবো। সেই দিনও আমাকে খেতে দিসনি বৌমা, আর আর আজকেও দিলি না। কিন্তু কিন্তু আমার খুব স্বাদ জেগেছে। তোদের সাথে থাকবো আর খাবো। এই দিনটার অপেক্ষা আমরা অনেক দিন ধরে করছিলাম। তোর হাতে দুমুঠো ভাত খাবো আমরা। নমস্কার, আপনারা শুনছেন গল্প ক্যানভাস। ইতিমধ্যেই হালকা শীত শীত পড়ে গেছে, আর এই শীতের রাতে ভূতের গল্প শোনার মজাটাই আলাদা। বেশি কথা বাড়াবো না, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। গল্পটি শোনার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটির নিচে থাকা হাইপ অপশনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ। সন্ধ্যাবেলা হরিপদ ঘোষের বিশাল বাড়ি দাঁড়িয়ে আছে এক উঁচু পাহাড়ের মতো। আজ 15 বছর হতে চলল হরিপদ ঘোষ আর লতা দেবী মারা গেছেন। ফাঁকা বাড়িতে প্রতাপ ঘোষ থাকে প্রায় বাইরে বাইরে, আর মেয়েকে নিয়ে রমা দেবী একা এই বাড়িতে থাকেন। হঠাৎ কোথাও থেকে উলুর ধ্বনি ভেসে আসে। কান্তা, কান্তা মা, ওরে ও কান্তা, চন্দনের বাটিটা নিয়ে আয় রে। হ্যাঁ যাই মা। কাল আবার পিদিম ধরানোর দিন, বলি তুলসী ঘরটা একটু সাজিয়ে দিতে পারিস তো মা? মায়ের কত কাজ। ওদিকে প্রতাপ সাইকেলটা নিয়ে ঘরে ঢুকলো। রমা দেবী সন্ধ্যা দিয়ে তুলসী মণ্ডপে প্রণাম করে স্বামীর কপালে প্রদীপের আলো দিচ্ছে এবং বলছেন, কি গো, আজ এত জলদি ঘরে এলে? শরীর টরীর খারাপ করলো নাকি? আরে না না, কি যে বলো, এই তোমার 14 শাক, তোমার 14 প্রদীপ, আর কিছু রং মশাল আর তুবড়ি এনেছি আমার কান্তা মায়ের জন্য। ও, তা ভালো করেছো। তুমি ঘরে যাও, আমি ঠাকুর ঘর থেকে এসে খাবার দিচ্ছি কিছু। কান্তা চন্দন বাটা নিয়ে তুলসী মন্দির সাজাচ্ছিল। তখন উঠোনের থেকে বেশ দূরে সে দেখতে পেল একটা সাদা শাড়ি পরা কঙ্কালসার শরীর, আর কেবল ডাকছে, দিদি ভাই, এদিকে আয়, আমাদের কাছে আয় সোনা। কান্তা ভয় পেয়ে ঘরে দৌড়ে যায় আর কাউকে কিছু বলে না।
পরের দিন ভূত চতুর্দশীর রাতে ঘোষবাড়ির ছাদে 14টি প্রদীপ সাজানো হয়। রমাদেবী একে একে প্রদীপগুলো জ্বালাচ্ছেন। প্রতিটি প্রদীপের এক এক রকম প্রার্থনা তাদের প্রিয়জনের নামের সঙ্গে। আর একদম শেষে 2টি প্রদীপ রাখা হলো, একটি রমাদেবীর শ্বশুর হরিপদর নামে, অন্যটি লতা দেবী অর্থাৎ প্রতাপ ঘোষের মায়ের নামে। আর কিছুক্ষণের মধ্যে বিড়াল টুলু ছাদে লাফ দিয়ে 2টি প্রদীপ ভেঙে ফেলে। প্রদীপের শিখা নিভে যায় আর চারিপাশে হঠাৎ এক ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। রমাদেবী চিৎকার করে বললেন, হতচ্ছাড়া বিড়ালটা সব ভেঙে দিল একেবারে। এই হুশ হুশ, যা বলছি। আসলে হিন্দু শাস্ত্রে এই রাতে পূর্বপুরুষদের আত্মা ঘুরে বেড়ায়। তারা বাড়ির আশেপাশে আসে প্রদীপগুলোর নাম ধরে, এবং নামের সঙ্গে খাবারও দিতে হয়। আর ঘোষবাড়ির তারাও তাই তাদের বাবা মায়ের নামে খাবার দিচ্ছিল, কিন্তু দুষ্ট বিড়াল সব খাবার খেয়ে ফেলে। আর এর ফলে হরিপদ আর লতার আত্মা ক্ষুব্ধ হয়। তারা আর শান্ত থাকতে পারছে না। হঠাৎ লতার আত্মা কান্তার শরীরে প্রবেশ করে এবং মেয়েটির শারীরিক আচরণ নিমিষে বদলে যায়। তার চোখের ভেতর যেন লতার আত্মার আগুন ঝলসে উঠছে, আর ঠোঁট থেকে বের হচ্ছে কষ্টে ভরা কণ্ঠ। সেই দিনও আমাকে খেতে দিসনি বৌমা, আর আর আজকেও দিলি না। কিন্তু কিন্তু আমার খুব স্বাদ জেগেছে। তোদের সাথে থাকবো আর খাবো। এই দিনটার অপেক্ষা আমরা অনেক দিন ধরে করছিল। তোর হাতে দুমুঠো ভাত খাবো আমরা। কিরে কিরে হরিপদ, কথা বলিস না কেন? এরই মধ্যে তখন রমাদেবী আর প্রতাপ ঘরে চলে যায়। সাথে সাথেই কিছুক্ষণ পর ছাদ থেকে কান্তাও নিচে নেমে আসে। ঘরে গিয়েই কান্তাকে অনেক অদ্ভুত লাগে। সে ফিসফিস করে কেবল জানি কারোর সাথে কথা বলছে। তুমি তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে ঠাম্মা? আবার এসে গেছি তো, এখন থেকে তোর মধ্যেই আমরা থাকবো। হ্যাঁ কি সত্যি? হ্যাঁ, তোর দাদুও আছে রে। হ্যাঁ হ্যাঁ। তখন রমাদেবী লক্ষ্য করে, কান্তা, কান্তা, কান্তা মা, কি রে, কোথায় ডুবে গেলি রে? যা পড়তে বস, কাল তো আবার পুজো দেখতে বেরোবি। কি হলো কি? কোথায় এত গুটুর গুটুর করছিস? আসলে ঠাম্মা ঠাম্মা এসেছিল। কি কি ঠটা করিস? যা পড়তে বস, শুধু পড়ায় ফাঁকি দেওয়া। সাথে সাথেই কান্তা যেন চমকে ওঠে, আর একটা বিশাল শব্দ বাইরে থেকে শোনা গেল। রমা চেঁচিয়ে প্রতাপকে বলে, দেখো তো, সব ফেলে দিল ওই বেড়ালটা একদম। উফ, পারা যায় না আর। সারাদিনের কাজের ক্লান্তিতে আবার বাড়ি এসে এদের কাণ্ড কারখানা। যাই। প্রতাপ হেঁটে যেতেই ছাদের দরজা খুলে দেখে রান্নাঘরের চেয়ারটা উপরে, আর সেখানে কেউ একজন বসে আছে। প্রতাপ একটু চমকে গিয়ে রমাকে ডাকে, রমা, রমা, আরে এই রমা। রমা নিচে থেকে চিৎকার করে, কি হলো? কি হয়েছেটা কি তোমার? কিন্তু প্রতাপ তা শুনতে পায় না। প্রতাপ সাহস নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর বলছে, কে ওখানে বসে আছেন? কথা বলুন, কি হলো? কে ওখানে? আর চেয়ারের কাছে গিয়ে হাত রাখতেই তার নাকে একটা গন্ধ এলো।
সেই গন্ধ যেন তার খুব পরিচিত একটা গন্ধ। অমনি হুড়মুড়িয়ে সামনে যেতেই সে যা দেখে তা দেখে সে ভয়ে শিউরে ওঠে আর ছাদ থেকে তৎক্ষণাৎই নিচে নেমে আসে। ওই সময় ওই চেয়ারে বসা ছায়ামূর্তির মুখ থেকে শোনা যায়, বাবা আমার কাছে আয়, আয় 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 আমার কাছে আয়, বস একটু বাবার কাছে বস। অনেক দিন কিছু খাই না রে, আমাকে আমাকে কিছু খাবার এনে দে বাবা প্রতাপ। প্রতাপ ভয়ে সারা ঘরে চিৎকার করে রমার কাছে চলে আসে। বাবা বাবা বাবা, আমার বাবা উপরে আছে, খাবার চাইছে আমার কাছে, খাবার। রমা একটু অস্বস্তি বোধ করে। কি পাগলের মতো বকছো দুইজনে? ওদিকে তোমার মেয়েটাও ঠাম্মা ঠাম্মা করছে। কি ভেবেছো কি তোমরা দুজনে মিলে ভয় দেবে আমাকে? না রমা, আমি নিজের চোখে দেখেছি ছাদে রান্নাঘরের বাবার সেই চেয়ার, আর তিনি বসে আছেন সেই চেয়ারে। আহ, মিথ্যে প্রলাপ করো না প্রতাপ। চলো রান্নাঘরে চলে যাব। আর তারা রান্নাঘরে গিয়ে দেখে না, সেখানেই সে চেয়ার রয়েছে। তখন রমা বলে, দেখলে এখানেই আছে। তোমরা কি ভেবেছোটা কি? হ্যাঁ, যাও যে যার কাজে যাও। এই মেয়ে, যা পড়তে বস, যা আগে। এটা বলে রমা ঘরে চলে এসে টিভি চালায় আর পা মিলিয়ে দিয়ে বসে পড়ে। আর এর মধ্যে হঠাৎ তাদের বাড়িতে বিদ্যুৎ চলে যায়। তখন দমকা একটা বাতাস ঘরের মধ্যে প্রবেশ করে। রমা কান্তা কান্তা করে ছুটে যায় ওরই ঘরের দিকে। কান্তা, কান্তা, মা মোমবাতি ধরাতে হবে। কই তুই? দেশলাইয়ের প্যাকেটটা নিয়ে আয় এদিকে। তারপর ওকে ডেকে রান্নাঘরে টেবিলের দিকে যায় মোমবাতির প্লেট আনতে। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। আর অমনি পিছন থেকে কান্তা এসে ওর মায়ের পিঠে হাত দিয়ে বলে, আগুন নেবে না মা, আগুন? রমাদেবী মেঘের গর্জনের মতো চমকে উত্তর দেয়, আহ, বাবারে, এইভাবে কে ডাকে? হে ঈশ্বর, দে দেশলাইয়ের বাক্সটা দে। আর এই সন্ধ্যায় কারেন্টটাও গেল, মরণ জ্বালা। সেই থেকেই বাড়িতে ভূতের উপদ্রব ঘটেছে। তামাশা করছে যেন সকলে মিলে। হ্যাঁ, করেছে তো। এই বলে দৌড়ে নিজের ঘরে চলে যায়। আর রমাদেবী আরও একটা মোমবাতি ধরিয়ে কান্তার ঘরে দিয়ে চলে আসে। কান্তা সেই মোমের আলোয় আবার পড়তে শুরু করেছে। রমাদেবী কান্তার পড়া দেখে চলে আসে তার স্বামী প্রতাপের ঘরে। আর এসেই যা দেখে, কান্তা ওর বাবার কোলে ঘুমিয়ে আছে, আর ওর বাবা রেডিওতে আধারে আড্ডার গল্প শুনছেন। আর তখনই রমা দেবীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাহলে এতক্ষণে তার সাথে কে ছিল? কেই বা এত সময় ধরে কান্তার ঘরে পড়াশুনো করছিল? সাথে সাথেই কান্তার মা অজ্ঞান হয়ে যায়। তখন দূরে লতা দেবী আর হরিপদর আত্মা কান্তার মুখ থেকে বলছে, ঠিক যেমন ভাবে আমাদের সংসার শেষ করেছিস, আমার নিজের ছেলেকে তুই বশ করেছিলিস। আমরা আমরা ঠিক তেমন ভাবেই তোর মেয়েকে বশ করেছি। প্রতাপ ঘোষ আজ বহু বছর পর অবশেষে বিয়ে করলেন। সেটাও অবশ্য অনেকটা চাপে পড়ে। ময়রার কাজ করতে করতে, গ্রামের মানুষদের মিষ্টি খাওয়াতে খাওয়াতে এই জীবনে নিজেকে যে সুখ শান্তি পরিবার ইত্যাদি থেকে বঞ্চিত করতে চলেছেন, সেটা তিনি ধীরে ধীরে বুঝতে পারছিলেন। তাই সকলের চাপে তিনি একখান বিয়ে করে ফেললেন।
মেয়ে দুর্গা বড়াইনগরে, আর এখন এসে পড়েছেন নন্দীগ্রামে। সেখানে প্রতাপ ঘোষ থাকেন তার বাবা আর মায়ের সঙ্গে। একা ছেলে, বিশাল সম্পত্তি। সবার মত নিয়ে রমা দেবীকে তারা পছন্দ করে এই বাড়িতে নিয়ে আসেন। মেয়েটিও শান্ত, কর্মঠ আর গরিব ঘরের মেয়ে। ঘরে প্রবেশ করেই আহা, থাক থাক নকিমা, সুখী হও সুখী হও। দেখি বাবা, আমার প্রণাম নেবেন। আরে বেঁচে থাক, বেঁচে থাক, তুই তো এখন আমার মেয়ে রে। ওঠ ওঠ, যা গিয়ে এক কাপ চা করে নিয়ে আয় তো দেখি বাবার জন্য। হ্যাঁ, শুরু হলো না, বাড়ি আসতে না আসতে এখন আবার চা। না মা, উনি রহস্য করছেন, তুই আগে বিশ্রাম নে। যা যা রে। মেয়ের হাতের চা কোন বাবা না খেতে চায় বলতো লতা? আচ্ছা বাবা, আপনারা বসুন, আমি প্রত্যেকের জন্য এক্ষুনি চা করে আনছি, কেমন? এই বলে সে চলে গেল রান্নাঘরে। তার হাতের চা খেয়ে সবাই বেশ খুশি। নতুন বউ আসতে না আসতেই প্রশংসা কুড়িয়ে নিলেন। এভাবেই সব কিছু যাচ্ছিল সুখে শান্তিতে, কোনো কিছুর অভাব নেই। সবই যেন রমার হাতের কাছে, যখন যা ইচ্ছে তাই সে করছেন। খাওয়া দাওয়া, জিনিসপত্র কেনা, সোনা গহনা, নিজের শখ আহ্লাদ ইত্যাদি। একদিন তাদের বাড়ির পাশে একজন ফেরিওয়ালা এলে এই টিন ভাঙা, লোহা ভাঙা নিয়ে যান, কানের দুল চুল দিয়ে রাখতে পারেন, ভালো ভালো টিপ, নাক চাবি, কাচের চুড়ি। আর রমা দেবী দৌড়ে গিয়ে কিছু চুড়ি আর কয়েক পাতা টিপ কিনে আনলেন। আসার পথে তার শাশুড়ি জিজ্ঞেস করায়, কি মা, কি কিনলি? রমা দেবী যেন বিরক্তের ছাপ নিয়ে উত্তর দিলেন, এই এক জোড়া চুড়ি, তাই ছাড়া আর কি। আর মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে এলো। খালি ওনার উত্তর দাও, কি কিনলি, কি করিস, মাথা খেয়ে নিয়েছে পুরো বউ করে। শাশুড়ি তার ব্যবহারে বেশ কষ্ট পেল, আর ঘরে গিয়ে তার স্বামী হরিপদকে জানালো। কি গো, শুনলে তুমি? ও তো আমাদের মেয়ের মতো গো। আহা, তুমি ওকে ভুল ভাবছো খামোখা। আরে ও বাচ্চা মেয়ে, ও পরে ঠিক হয়ে যাবে। আমাদের মেয়ে থাকলে অমন করতো না যেন। এদিকে সেদিন রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়েছে। রমা একা একা সাদা কালো টিভিতে বসে বসে মনের আনন্দে সঙ্গীতে মত্ত। হঠাৎ কিছুক্ষণ পর দরজায় ঠক ঠক শব্দ হয়। রমা বুঝেছে তার স্বামী ঘরে ঢুকেছে। রমা একটা বিরক্তের সাথে উঠে দরজা খুলে দেয়। ঘরে এসেই, চা বাজিকে, তোমাদের খাওয়া দাওয়া হলো? আজ অনেক রাত হয়ে গেল, কাজের এত চাপ, কলকাতা থেকে অর্ডার, বাবা পারা যায় না আর। রমা অসহ্যের সাথে তাকে উত্তর দেয়, তা না খেয়ে কি উপায় আছে আমার? আর কতক্ষণ না খেয়ে থাকতে হবে? হ্যাঁ, নিজের তো খালি কাজ কাজ আর কাজ। প্রতাপ একটু অবাক হয়ে বলে, এ তুমি কি বলছো রমা? আমি বেচারা বাইরে খেটে যাচ্ছি এই তোমাদের জন্যই তো, আর তুমি কি না? হ্যাঁ, বলো বলো, যেটা বলতে, বলে গিলে আমাকে উদ্ধার করো এই মাঝরাতে। যত সব। রমা, পাশের ঘরে বাবা মা শুনতে পাবে, তারা ঘুমোচ্ছে। এমনি তোমার ব্যবহারে অনেক পরিবর্তন আমি পাচ্ছি বেশ কিছুদিন ধরে। হ্যাঁ, তা ছেড়ে দাও আমাকে। কেন করেছিলে বিয়ে আমাকে? হ্যাঁ, ত্যাগ করো আমাকে, আর না হয় ভুগতে হবে চিরকাল এমন। প্রতাপ আর কিছু বলে না। সেই রাতে না খেয়েই ঘুমিয়ে পড়ে সে। ওই দিনের গোটা ঘটনা তার শ্বশুর আর শাশুড়ি শুনেছিল, আর সেদিনই রমাদেবীর উপর থেকে
তারা বিশ্বাস হারাতে শুরু করে। বুড়ো বুড়ি যেন চিন্তায় ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। বৌমা তাদের সাথে এখন আর কথা বলে না। তাদের জন্য এখন আলাদা থালা, আলাদা বাজার, আলাদা রান্না। একদিন তার বাবাকে বাজার করতে দেখে প্রতাপ বলে, বাবা, আমাকে দাও, আমি এনে দেব, আর আমিও তোমাদের সাথে খাবো। আর তার বাবা উত্তর দেয়, না বাবা, তুমি আমাদের সাথে থাকলে হয় না, বৌমা খারাপ ভাববে। এমনিও আমরা তোমার ঘরে আর আগুন লাগাতে চাই না, অনেক বিরক্ত করি আমরা বুড়ো বুড়িতে। যাও যাও, তুমি তোমার কাজে যাও, অনেক কাজ পড়ে। না বাবা, তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ। আমার কি এত দোষ? আমি কেন সবার মাঝে কষ্ট পাবো? যা যা, তুই কাজে যা তো। এইভাবে তাদের ছোট সংসার যেন আরও ক্ষুদ্র হয়ে গেল। বছরখানেক পর প্রতাপ আর রমাদেবীর একটা কন্যা সন্তান হয়। তখন তাদের ছোট পরিবারটা কিছুটা মিলে গেলেও রমাদেবীর হিংসাত্মক মন যেন আরও বেড়ে গেল। সে তার মেয়েকে তার দাদু দিদার কাছে যেতে দিত না, এমনকি ভুল করে চলে গেলে ইচ্ছে করে কেড়ে নিয়ে অবধি চলে আসতো। আর এদিকে বউয়ের আঁচলে থাকতে থাকতে প্রতাপও যেন কেমন অন্যরকম হয়ে যায়। খিটখিটে, বদমেজাজি, মা বাবার উপর খারাপ আচরণ, অসম্মান করা, তাদের খেয়াল না করা ইত্যাদি। একদিন বাচ্চা মেয়েটা হামাগুড়ি দিতে দিতে তার দাদুর কোলে গিয়ে পড়ে। দাদা, দাদা, ওলে ওলে ওলে, আমার মিষ্টি বুড়ি, ওলে ওলে ওলে, আয় সোনা আয়, আমার কোলে আয়, আয় আয় দেখি আয়। আর সাথে সাথেই হরিপদর কোল থেকে রমাদেবী ওর মেয়েকে টেনে নিয়ে চলে আসে। বাবা, ও এখন স্নান করে খেয়ে ঘুমোবে, তাই না আমার কান্তা? ওলে 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 ওলে, না 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 না। আর ছোট্ট বাচ্চা কান্তা বারে বারে কেঁদে ওঠে। আর তার শ্বশুরমশাই হরিপদ দুঃখে কষ্টে চোখের জল ফেলে আর মনে মনে ভাবে, এক সময় নিজের ছেলেকে কোলে পিঠে মানুষ করেছি, আর ছেলে তো এখন দেখে না, আর ওদিকে দাদু হয়ে ওর মেয়েটাকে নিজের কোলে নিতে পারছি না। ভগবান, এ কোন জনমের পাপের বোঝা আমাদের মাথায় নিয়ে চলতে হচ্ছে। আর তখনই হরিপদ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। দূর থেকে তার স্ত্রী লতা খেকিয়ে গুঙিয়ে চিৎকার করে ওঠে আর তার বৌমাকে ডাকে, বৌমা, বৌমা, শিগগিরই এদিক পানে এসো, তোমার তোমার শ্বশুর অজ্ঞান হয়ে গেছে। গো, তোমার কি হলো? বৌমা, এদিকে এসো বৌমা। ওরে ওরে, কে কোথায় আছিস? প্রতাপকে খবর দে রে, ওর বাপ নেই রে আর। এ কি সর্বনাশ হলো আমার। আর চিৎকার শুনে পাশের বাড়ি নিতা এসে হরিপদকে তুলে বিছানায় রাখে আর ওনার ছেলেকে পাঠায় প্রতাপকে ডাকতে। আর অসম্ভব রাগে মাথা আর ঠান্ডা না রাখতে পেরে নিতাই রমাকে বলে, বলি, কি বাড়ির বউ তুমি? ধ্যান জ্ঞান বলে কিছু নেই নাকি? এদিকে শ্বশুর মইরা যাচ্ছে আর তুমি সন্তান পালন দেখাচ্ছ। সেটা তোমার দেখার দরকার না। তুমি বাপু যে কাজে এসেছো সেই কাজ করে বিদে হও তো। মানে মানে এরূপ ব্যবহারে নিতাই আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। বাবারে বাবা, এ কি বউ, এ যে রাক্ষস! আগে কি ভালো বলতো গ্রামের চারটে লোক। ওদিকে প্রতাপ এসে গেছে ডাক্তার নিয়ে। ডাক্তার বলেছিলেন হরিপদকে খুব বেশি চাপ না দিতে, খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, মানসিক চাপ কমাতে হবে, না হলে তিনি বেশি দিন বাঁচতে পারবেন না।
তবে সেই সতর্কবার্তা অমোঘ হলো। কিছু মাসের মধ্যেই হরিপদ মারা গেলেন। হরিপদর মৃত্যুর পর লতা দেবীও একা হয়ে গেলেন। বছর তিনেক ধরেই তিনি প্রায় না বাঁচার মতোই বেঁচে আছেন। জীবন যেন থেমে গেছে, শরীরও দুর্বল, খাওয়া দাওয়া ঠিক নেই। তিনি বেশিরভাগ সময় বিছানায় পড়ে থাকেন আর এক অসম্ভব চিন্তার দুনিয়ায় নিজেকে ব্যস্ত রাখেন। ছেলে এবং বউ তার দেখাশোনা করেন না, তাদের জন্য যেন তিনি শুধু অপেক্ষার বস্তু। কান্তা এখন বড় হয়েছে। এক বিকেলে ঠাম্মার ঘরে আসতেই সে বিস্মিত হয়ে বলে, ঠাম্মা, ঠাম্মা, তুমি এমন করে কাঁদছো কেন? হ্যাঁ, ঠাম্মার কঙ্কালসার চোখ মুখ দিয়ে কান্তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর রেগে বলে, তুই তুই কেন এসেছিস এই ঘরে? হ্যাঁ, কান্তা প্রথমে ঠাম্মার মুখ দেখে একটু চমকে যায়। ঠাম্মার গলার স্বর যেন এক ভূতের কণ্ঠ। হাসির ভিড়ের মাঝে লতা আবার কেঁদে ওঠেন। মন তো তারও চায় তার নাতনিকে তিনি বুকে টেনে নেবেন। কান্তা মুখ বন্ধ রেখে চলে যায়। এই ঘোষ বাড়িতে একদিন কান্তার মামা বাড়ি থেকে আত্মীয় স্বজন এলেন। কান্তার মা রমা অনেক কিছুর আয়োজন করেছেন। অনেক দিন পর তার নিজের লোক এসেছে বলে কথা, তাই মাছ, মাংস, দই, মিষ্টি আরও হরেক রকম খাবার তিনি প্রস্তুত করলেন। ঘরে আনন্দের পরিবেশ ফিরে এলো। তবে সেই দিন প্রতাপ কলকাতায় ছিলেন মিষ্টির অর্ডার নিতে, তাই তিনি রাতে নাও ফিরতে পারে। সম্ভবত পরের দিন সকালেই আসবেন। এমন আনন্দমুখর পরিবেশে সন্ধ্যা হলেই হাইডাই করে খাওয়া দাওয়া চলছে। ঘোষবাড়ির টেবিলে আজকে যেন সুখের মোহরা লেগেছে। আর পাশের ছোট্ট ঘর থেকে, জানালার উপাস থেকে লতা দেবী কেবল ফ্যালফ্যাল করে ওদের দিকে তাকিয়ে আছেন। আরে ও রমা, আরেকটা মাছের মাথা দে না। এই নাও বাবা, তোমাকে একটা ইলিশের টুকরো দেবো মা? কি সুন্দর স্বাদ হয়েছে, সাধু সাধু। এদিকে কান্তার মুখে হাসি নেই, হাতে খাবারের দলাও নেই। সে কেবল তার ঠাম্মির দিকে চেয়ে আছে আর ঠাম্মি তার দিকে। আহ, কত কাল ভালো মন্দ কিছু খাইনি। ও হরিপদ, তুমি কি খাচ্ছ উপরে? হ্যাঁ, আর এই দেখো ওরা কত কি খাচ্ছে। তোমার বানানো শিরিষ কাঠের সেই টেবিল আর তোমার স্বাদের চেয়ারে এখন বৌমার বাপ বসে। আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু কি করব, উপায় নেই গা। এই দেখো, এই দেখো, আমি খাচ্ছি তো, খাচ্ছি আমিও। আর পাশে থাকা একটা নোংরা কাদা মাখানো মুড়ির বয়েম থেকে এক মুঠ মুড়ি একটা টিনের থালায় ফেলে জল ঢেলে দিল তাতে, আর হাঁপসে ঘুপসে খেতে লাগলো। ওদিকে সবার খাওয়া হয়ে গেলে একটা থালায় করে কিছু খাবার লতা দেবীর ঘরের দিকেই আনছিল রমা দেবী। আর এটা দেখে মনে মনে লতা দেবী খুব খুশি হয়েছিল। এতদিন পর তার নিজের বাড়িতে এত ভালো ভালো রান্না, কিন্তু সেটা যে তার জন্য না, সেটা লতা দেবীর জানা ছিল না। তারই জানালার পাশ দিয়ে নিয়ে সেই খাবার দিল চাকর বলাইকে। এই নে বলাই, পেট ভরে খাস কেমন? লতা দেবীর চোখে তখন জল টপ টপ করে গড়িয়ে পড়ে। এরপর সবাই যখন ঘুমিয়ে পড়ে, কান্তা এসে লুকিয়ে লুকিয়ে তার জন্য এক বাটি মাংস আর এক টুকরো মাছ নিয়ে আসে। ঘরে প্রবেশ করতেই, এ কি করেছিস দিদি তুই? না না, আমার খাওয়া লাগবে না, আমার খিদে নেই মা। তুই তুই চলে যা, এ ঘরে আসিস না। মুড়ি খেয়ে কি পেট ভরে ঠাম্মা? আর কথা না, তুমি খেয়ে নাও, কেউ দেখেনি। আর অমনি তার মা রমা দেবী এসে তার মেয়েকে টানতে টানতে নিয়ে যায়।
এত দরদ তোর? হ্যাঁ, মুখে কম মেয়ে, ওই বুড়ির জন্য তোর এত দরদ কেন রে? দাঁড়া আজকে মা, তলে তলে লাগছে। এত। আমি বাবা আসলে সব বলে দেবো। বৌমা, বৌমা ওর কোনো দোষ নেই। আমি আমি আনতে বলেছিলাম ওকে। ওকে মেরো না, মেরো না, আমার লোভ হয়েছিল। ওকে ছেড়ে দাও বৌমা, ওকে ছেড়ে দাও। হে ঈশ্বর, আজকে আজকে আমি খাবো, আমি খাবো। ওগো, ওগো, এই দেখো, দেখো কত খাবার। আজকে আজকে আমি পেট ভরে খাবো। আমি আমি আসছি গা, আসছি, তোমার কাছে আসছি। তোমার তোমার বৌমা দিয়ে গেছে গো এই এই এত খাবার। হ্যাঁ, খুব স্বাদ, খুব স্বাদ। আজকে আজকে আমি খাবো। আর পরের দিন সকাল হতে না হতেই সবাই লক্ষ্য করে লতা দেবী আর বেঁচে নেই। এদিকে গল্প চলে যায় আবারও বর্তমানে। শিরীষ কাঠের বানানো হরিপদর সেই রাজকীয় চেয়ারে বসে আছে কান্তা, রমা আর প্রতাপের মেয়ে। রমা দেবী ধীরে ধীরে চোখ খোলে আর বলে, জল, জল, কান্দামা, আমাকে একটু জল দিবি? জল দিবি কেউ? কান্তার গলায় তখন একটা পৈশাচিক সুর। না 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 না, কেউ জল টল দিবি না। পায়ের ওপর পা দিয়ে কান্তা বসে আছে আর ওর মায়ের দিকে পা উঁচিয়ে বলছে, কি রে, মনে পড়ছে না? মনে পড়ছে না একদিন আমাকে দুমুঠো ভাত দিতে গিয়ে তোর গায়ে ফসকা পড়তো? হ্যাঁ, মনে পড়ছে না? বেহায়া মাগি, জল খাবি? হ্যাঁ, এই নে, থু থু। দূর থেকে প্রতাপ এসব শুধু এক নজরে দেখছে, তার করার কিছু নেই। এমন কিছু ঘটনা তার জীবনে আগে কোনোদিন ঘটেনি, আর আজ তার নিজের বাবা মা এমন করছে। আর অন্যদিকে হরিপদর গলা দিয়ে প্রতাপের দিকে গিয়েও তেড়ে ওঠে। আহ, এই তো আমার গুণধর ছেলে। নিজের বাপটাকে মারলি ঠিক আছে, মাটাকেও বাঁচাতে পারলি না? হ্যাঁ, ক্ষমতা ছিল না? হ্যাঁ, উত্তর দে। নাকি বউয়ের আঁচলের তলায় সব কিছু ভুলে গেছিলিস? দুই বেলা খেতেটুকুও দিতে পারতিস তুই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোকে আলো দেখিয়েছে, আর সেই মাকে তোরা মেরে ফেলেছিস। এত বড় বাড়ি, টাকা পয়সা, কোনোটার তো অভাব ছিল না রে। আর তুই তাদেরই কদর করলি না বাপ। থু থু। বাবা, আমাকে ক্ষমা করে দাও। বাবা, আমাকে আমাকে ক্ষমা করে দাও তোমরা। মা, আমাকে ক্ষমা করে দাও। আমার আর কিছু বলার নেই তোমাদের। তোকে আমার ছেলে বলতে পর্যন্ত লজ্জা করে। তুই আমার ছেলে না, না 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 না, তুই আমাদের কেউ ছিলিসই না। এই বলে তার মেয়ে কান্তা চারিদিকে ছুটে যাচ্ছে, আর তাকে যেন কেউ অবচেতনে উপরের দিকে নিয়ে যাচ্ছে। দাঁত মুখ বের করে আর রমা দেবী পেছনে ছুটে চলেছেন। অমনি কিছুক্ষণ থেমে দাঁত মুখ বের করে তার মায়ের দিকে তেড়ে আসছে। কান্তা, যাস না কান্তা, আমাকে ছেড়ে যাস না মা, ফিরে আয়, ফিরে আয়। হোগো, হোগো, শুনতে পাচ্ছ তুমি? হো এমন কেন করছে? বলো না, বলো না, ওকে ওকে ফিরিয়ে আনো। তখন প্রতাপ কিছুক্ষণ ভেবে বলেন, হাসালে রমা, নিজের কর্মফল ছাড়া এটা আর কিছুই নয়। এখন বুঝতে পারছো সন্তান হারানোর কষ্টটা
ঠিক কতটা যন্ত্রণাদায়ক। 15 বছর আগে যদি তুমি ভেবে দেখতে, তাহলে আর এই দিনটার সম্মুখীন হতে হতো না। যাক ছাড়ো, ওনারা আমার বাবা মা, আর ওনাদের উপর আমার অগাধ বিশ্বাস আছে। ওনারা আমার মেয়ের সঙ্গে কিছুই করবেন না। কিছুক্ষণ ছেড়ে দাও, আমার মনে হয় সকালে ঠিক হয়ে যাবে। কি করে আমি আমার মেয়েকে একটা প্রেতাত্মার কাছে ছেড়ে দেবো বলো? আহ, ফিরিয়ে আনো বলছি ওকে। কান্তাকে ছাদে নিয়ে যায়, আর সে তাদের মধ্যে কত গল্প। লতা দেবী আর হরিপদ ঠিক আগের রূপ ধারণ করে কান্তার সামনে আসে আর কান্তার সাথে খেলা করে, মাথা আঁচড়ে দেয়, গরম গরম জিলিপি এনে দেয়, আইসক্রিম এনে দেয়। আর এসব রমা আর প্রতাপ তাদের ছাদের দরজার ফাঁক দিয়ে দেখছে। তারা বুঝে গেছে যে তাকে তারা ক্ষতি করবেন না, তাও বাবা মায়ের মন তো। সকাল হলে তারা নিজেদের আবিষ্কার করে সেই ছাদের সিঁড়িতে, আর তাড়াহুড়ো করে ছাদে উঠে দেখে প্রতিদিনের মতো যেমন ছাদ তেমনই রয়েছে। প্রদীপগুলো সারি সারি দিয়ে সাজানো। শুধু পাশের দুটো প্রদীপের দিকে লক্ষ্য করলে দেখা যাবে সেই প্রদীপ দুটো দিয়ে এখনো ধোঁয়া উঠছে, মানে এইমাত্রই কেউ নিভিয়ে দিয়ে গেছে। তখন নিচে নামতেই দেখে কান্তা উঠে তার মাকে ডাকছে। মা, মা, ও মা, তোমরা কোথায়? বাবা, বাবা। রমা দেবী দৌড়ে গিয়ে ওর মেয়েকে বুকে টেনে নেয়। পাশে দাঁড়িয়ে থাকা প্রতাপ ঘোষ বলে ওঠেন, একজন নারী পারে একটা ভেসে যাওয়া সংসারকে বাঁচাতে, আবার একজন নারী পারে একটা সংসার পুড়িয়ে ছাড়খাড় করে দিতে।